চাঁদপুরের নিখোঁজ 4 শিশুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার, এলাকায় শোকের ছায়া। কলেজ অধ্যক্ষ সুলতানা খুন, স্বামী আটক। সংসদের অধিবেশন শুরু, চলবে 12 জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। কুমিল্লার নাশকতা মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন, নড়াইলে মানহানি মামলায় নামঞ্জুর। এবং পঞ্চম দিনেও ট্রেনের আগাম টিকিট পেতে উপচে পড়া ভিড়, বিআরটিসি স্পেশাল বাসের টিকিট বিক্রি শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ এবং আমি সাবরিনা মমতাজ। এছাড়া সংবাদে আরো থাকছে। দেরাদুনের রাতে আফগানদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচ, সিরিজে ফিরতে মরিয়া সাকিবরা। চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে 4 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এদিকে 4 শিশুই পানিতে ডুবে মারা গেছে বলে সুরতহাল শেষে নিশ্চিত করেছে পুলিশ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি 4 শিশু। মঙ্গলবার ভোরে উপজেলার রান্ধনীমুড়া গ্রামের বৈশ্যের বাড়ির দিঘিতে ভেসে ওঠে তাদের মৃতদেহ। সোমবার বিকেল পর্যন্ত তাদের পুকুরে গোসল করতে দেখেছেন স্থানীয়রা। সন্ধ্যার পর বাসায় না ফেরায় খোঁজ নেওয়া শুরু করেন পরিবারের লোকজন। মৃত 4 শিশুর মধ্যে রাহুল ও শামীম 2 ভাই, অপর 2 জন রায়হান ও লিওন। তারা সবাই সাঁতার জানত বলে জানিয়েছে স্বজনরা। এ ঘটনায় পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এদিকে 4 শিশুই পানিতে ডুবে মারা গেছে বলে সুরতহাল শেষে নিশ্চিত করেছে পুলিশ। তবে পরিবার সম্মতি না দেয়ায় হচ্ছে না মৃতদেহের ময়নাতদন্ত। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদপুরের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহিন সুলতানা ফেন্সির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে শহরের 16 এলাকায় নিজ বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ফেন্সির স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্বজন ও স্থানীয়রা জানান, ফেন্সির স্বামী গোপনে আরেকটি বিয়ে করায় তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরে জহিরুল প্রায়ই ফেন্সিকে মারধর করতে বলেও অভিযোগ রয়েছে। মাথায় জখমের ফলে মৃত্যু, এটা আমরা নিশ্চিত হয়েছি। আমরা সার্বিক দিক দেখছি এবং তদন্ত করছি, তারপরে আমরা ক্লিয়ার বলতে পারবো এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত। বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে, চলবে 12 জুলাই পর্যন্ত। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী 7 জুন 2018-19 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন, যা 30 জনের মধ্যে পাশ হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। মাননীয় সদস্যবৃন্দ, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা 11টায় শুরু হয় 10ম জাতীয় সংসদের 21তম অধিবেশন। আগামী বৃহস্পতিবার বেলা 12:30টায় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে স্পিকার আশা করেন, সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করার উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। সংসদ সদস্যগণ তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সরকারি আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে বাজেটকে আরও অর্থবহ ও বাস্তবমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। চলতি অধিবেশনের সভাপতি মণ্ডলীর মনোনয়ন ছাড়াও সংসদ সদস্য একেএম মাইদুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আলোচনায় অংশ নিয়ে স্মৃতিচারণ করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। কুড়িগ্রাম নিয়ে তার ভাবনার কোনো অন্ত ছিল না। সেখানে মাইদুল ইসলাম সাহেবের অবদান সত্যিকারভাবে যথেষ্ট, এবং এই জন্য আমার ধারণা তাকে সবসময় কুড়িগ্রামের লোকজন মনে রাখবে। সবসময় উনি মানুষের জন্য ভালো চিন্তা করতেন, ভালো কথা বলতেন, এবং সবসময় এত ভালো ভালো কথাগুলো বলতেন, এখন আমার কানের ভিতরে, মনের ভিতরে সে কথাগুলো গেঁথে আছে। তিনি বঙ্গবন্ধুর প্রতি অসম্ভব অনুরক্ত ছিলেন, যদিও ভিন্ন রাজনৈতিক আঙ্গিকে তার জন্ম এবং রাজনীতির পরিচর্যা।
এর আগে 12 জুলাই পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয় কার্য উপদেষ্টা কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের জন্য 13 থেকে 17 জুন অধিবেশন মুলতবি থাকবে বলে সিদ্ধান্ত হয়। আমাকে ডেকে বললেন যে তোমাকে আমি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট 2018-19। আগামী সংসদ নির্বাচনের আগে ভোটারদের সামনে উন্নয়ন দৃশ্যমান করতে বড় বড় প্রকল্পে এরই মধ্যে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। বড় 10টি প্রকল্পে বরাদ্দ থাকছে 30,000 কোটি টাকা। এছাড়া দেশের 8টি অঞ্চলে জেলা পর্যায়ে সড়ক প্রশস্ত করা সহ শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে আরও 5টি মেগা প্রকল্প থাকছে আসন্ন বাজেটে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে থাকছে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের শেষ ও জাতীয় নির্বাচনের আগের বাজেট, ফলে অগ্রাধিকারমূলক 10টি প্রকল্পের কাজের গতি সঞ্চার ও দৃশ্যমান অগ্রগতির বিশেষ নির্দেশনা সহ বরাদ্দ থাকছে বাজেটে। অবকাঠামো নির্মাণে বড় বরাদ্দ থাকছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাজেটে সর্বোচ্চ 11,099 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। পদ্মা সেতুর জন্য রাখা হচ্ছে 4,395 কোটি টাকা। আর রাজধানীর সবচেয়ে দৃশ্যমান উন্নয়ন উদ্যোগ মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি 12 ভাগ। প্রকল্পটি বাজেটের বরাদ্দ পাচ্ছে 3,902 কোটি টাকা। এছাড়া কর্ণফুলী টানেল ও মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে উল্লেখযোগ্য বরাদ্দ থাকছে এবারের বাজেটে। এই বহুতই যে বড় বড় অবকাঠামোর প্রজেক্টগুলোকে ভবিষ্যৎ বাজেটে গুরুত্ব দেওয়া হবে। আমরা বাংলাদেশের এই উন্নয়নের মহাসড়কে আমাদের গতিকে আরো ত্বরান্বিত করতে চাই, আরো বেগবান করতে চাই। সেই লক্ষ্যে আমরা বাজেট করছি। নতুন এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে যোগাযোগ খাত। বরাদ্দ রাখা হচ্ছে 45,449 কোটি টাকা। দেশের 8টি অঞ্চলের গ্রামীণ জনপথের সড়ক রক্ষণাবেক্ষণ ও প্রশস্ত করতে আরো 5টি মেগা প্রকল্প থাকছে এবারের বাজেটে, যার বরাদ্দ 3,368 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতি, ইনফ্রাস্ট্রাকচার এবং অবকাঠামো এগুলোর উপর গুরুত্ব দেওয়া। তবে প্রকল্পের বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতির বিশ্লেষকরা। কিন্তু সেগুলো চালিয়ে যেতে হবে, এগুলো চলমান প্রক্রিয়া শেষ করা দরকার আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, দুই সামাজিক কারণ। গুণগত মান যদি বজায় না রাখতে পারি তাহলে এই অবকাঠামো খাতে যে সমস্ত ব্যয়, সেই ব্যয়গুলো থেকে যথাযথ উপকার পাওয়া যায়। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের উপরেই বাজেটের বাস্তবায়ন নির্ভর করছে বলে মনে করেন তারা। দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত বিএনপি মিলে সন্ত্রাস করে বাংলাদেশকে আর অস্থিতিশীল করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের কাছে জনগণ কল্যাণমূলক বাজেট প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অর্থমন্ত্রী কল্পনার জগতে বাস করেন, তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন। এটি নির্বাচনী বাজেট, তাই জনগণ এর দায়ভার বহন করতে হবে বলে মনে করেন রিজভী। আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে ভারতের সহযোগিতা চায় বলেও মন্তব্য করেন তিনি। জনকল্যাণমুখী কোনো বাজেট পাওয়ার প্রত্যাশা তো কেউ করতে পারে না। যে একটা গণবিরোধী একটি সরকার, সে গণসম্পৃক্ত জনকল্যাণমূলক কোনো বাজেট দেবে, এটা কোনো কারণ নেই। কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর 2-1 দিনের মধ্যেই শুনানি হতে পারে। 20 দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় 2015 সালে এ মামলা হয়। গত 28 মে কুমিল্লার আদালতে খালেদা জামিন আবেদন করলে তার নামঞ্জুর করে 8 আগস্ট দিন ধার্য করেন আদালত। এদিকে স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে নড়াইলে মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঈদের অগ্রিম টিকিটের জন্য পঞ্চম দিনেও কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও প্রত্যাশিত টিকিট পায়নি অনেকে। অভিযোগ আছে অব্যবস্থাপনার। আজ দেয়া হচ্ছে 14 জুনের টিকিট।
এদিকে বিআরটিসির অগ্রিম টিকিট দেওয়া শুরু হলেও কাউন্টার ফাঁকা। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ সারি, লাইন চলে গেছে কাউন্টার থেকে রাস্তা পর্যন্ত। সকাল 8টায় শুরু হয় টিকিট বিক্রি। কারো কারো অভিযোগ, একদিন আগে লাইনে দাঁড়ালেও মেলেনি এসি টিকিট। লাইনে দাঁড়ানো নিয়েও ছিল অব্যবস্থাপনা। 24 ঘন্টা ধরে আশায় ছিলাম যে এসি পাবো, ওটা কপালে জুটলো না। আজকে বলে কোনো জেলার এসি টিকিট মহিলাদের জন্য বরাদ্দ না। সকাল 8টা থেকে আজকে 8টা মানে কি 24 ঘন্টা। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রত্যাশিত টিকিট পেয়ে খুশি অনেকেই। অনেক কষ্টের পর টিকিটটা পাইলাম ভাই। কোথাও না কোথাও টিকিটের প্রবলেম আছে। টিকিট নিতে আসছিলাম এসি চেয়ার, কালকে সকাল 6টায় আসছি, মাত্র 9 জনের পিছে ছিলাম, কিন্তু তাও এসি চেয়ার পাই নাই। নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইন, তবে কিছু প্রতিবন্ধীকে ব্যবহার করে টিকিট কাটিয়ে নিচ্ছে একটি চক্র। প্রতিবন্ধী কুড়া দিতে দাঁড়াইছি আমি, সুস্থ মানুষ পুলিশে আমার বইলা দিছে, এই জন্যই আইছি। বরাবরের মতো এবারও ঈদে ঘরমুখে মানুষের জন্য থাকবে বাড়তি নিরাপত্তা। কালোবাজারের প্রতিরোধে আমরা সচেষ্ট আছি, আমাদের কয়েকটি টিম কাজ করছে, এছাড়া সাদা পোশাকেও কাজ করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের একটা টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দিয়ে দেবো। যে সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে কিন্তু সবাইকে খুশি করা সম্ভব না। মঙ্গলবার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কাউন্টার ফাঁকা। ছুটিটা কয় তারিখে হবে অনেকে হয়তো শিওর না, এর জন্য হয়তো আমাদের এখানে টিকিটটা একটু স্লো যাচ্ছে। এবার ঈদ যাত্রার জন্য থাকছে বিআরটিসির 475টি গাড়ি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ ও আফগানিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে 45 রানে হেরে ব্যাকফুটে সাকিবের দল। বিশেষ করে মারাত্মক ব্যাটিং ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী আফগানরা। দ্বিতীয় ম্যাচে সাফল্যের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় করতে চায় স্ট্রাইনিক জয়ের দল। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরজা থাকছে। বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান, বন্দুকযুদ্ধে নিহত 4, গুলিবিদ্ধ আরো 2 জন। মেহেরপুরে লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি, দ্রুত আইনি ব্যবস্থার আশ্বাস। আবারও দুপুর 2:21 সংবাদে। মাদক বিরোধী অভিযানে বিভিন্ন জায়গায় বন্দুকযুদ্ধে 4 ব্যবসায়ী নিহত হয়েছে। দিনাজপুরে গুলিবিদ্ধ হয়েছে আরো 2 জন। পুলিশ জানায় ভোরে রংপুরের কাউনিয়ার হারাগাছে অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে রবিউল নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র রেলওয়ে সেতুর নিচ থেকে 2 মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বগুড়ার মাটিডালি এলাকায় বন্দুকযুদ্ধে আহত মাদক ব্যবসায়ী লিটন হাসপাতালে মারা গেছে। এছাড়া দিনাজপুর সদরে 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় আহত হয়েছে 1 জন। আর হিলির বাসুদেবপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 1 জন গুলিবিদ্ধ হয়েছে। এদিকে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর বঙ্গবন্ধু হ্যান্ডবল স্টেডিয়ামে দুস্থদের মাঝে ঈদের পোশাক বিতরণের সময় তিনি আরও বলেন, নগরী মাদক ব্যবসায়ীদের তালিকা করে গ্রেফতার করা হচ্ছে। মাদকের কোনো স্থাপনা ঢাকা শহরে থাকবে না বলে এ সময় জানান ডিএমপি কমিশনার। পুলিশের কোনো সদস্য মাদক ব্যবসায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি। ঢাকা মহানগরীতে প্রত্যেকটি মাদকের আখড়া আমরা ভেঙে গুড়িয়ে দিচ্ছি এবং আমরা দেব। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা।
মেহেরপুরে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। নিয়ম মানছে না বেশিরভাগ ব্যবসায়ী। এ অবস্থায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর ও জেলা প্রশাসন। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্টে জানাচ্ছেন শতরূপা দত্ত। মেহেরপুরে ৬০ থেকে ৬৫টি সিলিন্ডার গ্যাস বিক্রির দোকান থাকলেও নিয়ম মেনে গ্যাস বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১২টি দোকানে। বাকিগুলোতে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। বিস্ফোরক লাইসেন্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কথা স্বীকার করেছেন খুচরা বিক্রেতারা। বেশি তো সিলিন্ডার ঘরে রাখি না সবসময়, 20টা 10টা 30টা সর্বোচ্চ। লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ডিলারদের। সরকারের যে সংবিধান সেটা হলো 5টার বেশি যে গ্যাস বিক্রি করবে তার কাছে অবশ্যই লাইসেন্স করা লাগবে। স্বীকৃতি গেলে বিস্ফোরক লাইসেন্স অবশ্যই থাকতে হবে। আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কাছে এ পর্যন্ত যারা গ্যাসের ব্যবসা করছে উইলিংলি ভাবে কেউ আসেন না। গ্যাস সেক্টর ব্যবসা জড়িত তাদেরকে নিশ্চয় বিস্ফোরক আইনের যেসব নীতিমালাগুলো আছে টোটালগুলো ফলো করা উচিত। এরই মধ্যে ব্যবস্থা নিতে স্থানীয় থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। মেহেরপুর, গাংনী, 2 থানাতে আমি যেগুলো অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ দেখেছি তাদেরকে আমি শোকজ নোটিশ দিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। এর আগেও করেছিল, কিন্তু আমরা একটা সুযোগ দিয়েছিলাম তাদেরকে মূলত যে তারা বৈধভাবেই করুক। নিয়ম অনুযায়ী সরকারি লাইসেন্স ছাড়া একজন ব্যক্তি 100 কেজি অর্থাৎ 12 কেজি ওজনের 8টি অথবা 23-24 কেজি ওজনের 4টি গ্যাস ভর্তি সিলিন্ডার সংরক্ষণ করতে পারবে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। দর্শক, সংবাদে আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে 69, চলছে উদ্ধার কাজ, ক্ষতিগ্রস্ত 2 লাখ মানুষ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চিলির জয় স্লোভাকিয়াকে হারিয়েছে মরক্কো। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। চাঁদপুরে নিখোঁজ 4 শিশুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার, এলাকায় শোকের ছায়া, কলেজ অধ্যক্ষ সুলতানা খুন, স্বামী আটক। সংসদের অধিবেশন শুরু, চলবে 12 জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। কুমিল্লার নাশকতা মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন, নড়াইলে মানহানি মামলায় নামঞ্জুর। এবং পঞ্চম দিনেও ট্রেনের আগাম টিকিট পেতে উপচে পড়া ভিড়, বিআরটিসি স্পেশাল বাসের টিকিট বিক্রি শুরু। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 54 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের চট্টগ্রাম সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।